সাদা ফ্লোরে সব সব রক্তের দাগ বসে গেছে। ফ্লোরে পড়ে থাকা অদরা একটু পর পর ঘুমিয়ে উঠছে। চোখ তুলে তাকানোর শক্তিটুকুও নেই তার। পরনের জামা ছিঁড়ে গেছে বেশ কিছু জায়গা। ওড়নাটা দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে তার হাত দুটো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি শুকিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় স্কেলের দাগ, কিছু কিছু জায়গায় কেটেও গেছে। মাহমুদা বেগম ক্লান্ত হয়ে হাতের স্কেল ফেলে দেওয়ার টেনে বসে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, তবুও তার রাগ কমেনি। আরও মারতে পারলে ভাল লাগতো, কিন্তু এই শয়তান মেয়ে কাঁদছে না। মরে গেলে আবার তাকেই জেলের ভাত খেতে হবে। তাই সে আপাতত একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় সেখানে উপস্থিত হয় মাহিম। মাহমুদার দিকে এক পলক তাকায় অদরার দিকে। রক্তাক্ত ফুটে ওঠা তার চোখে মুখে। বা হাত ব্রু কুচকে মাকে বলে, তাড়িয়ে দিলেই পারো। এভাবে ড্রামা করার মানে কি? কাজ থেকে ফিরেছি মা, টায়ার্ড, আমি রেস্টে দরকার। মাহিমের কণ্ঠ শুনে অদরা ফিটফিট করে চোখ খুলে। মাহিমের মুখটা দেখে তার ঠোঁটের কোনো হাসি ফুটে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। চোখে মুখে ক্লান্তি ছাপ। ইচ্ছে করে ছুটে গিয়ে ওড়নার কোনা দিয়ে মুখটা মুছে দিতে। মাহমুদা বেগমের ফানে তাকায়। কি হয়েছে এই মেয়ে? শোন। মাহিম হাত উঁচু করে মাকে থামায়। ইন্টারেস্টে নেই মা, কফি দিয়ে যাও রুমে বলে মাহিম আরেক ফলক তাকায় অদরার দিকে, তারপর হনহনিয়ে চলে যায়। অদরা তাকিয়ে থাকে যাওয়ার দিকে। মনে হচ্ছে একটুখানি সুখ উড়ে গেল অদরার পাশ দিয়ে, কিন্তু হায়, ধরা দিল না। এবার চোখ দুটো টলমল করে ওঠে অদরার। চেষ্টা করে একটু বসার, কিন্তু কোমরে খুব বেশি ব্যথা লেগেছে, তাই বসতেও পারল না। মাহমুদা কটমট চোখে অদরার দিকে তাকিয়ে কোমরে লাথি দেয়। ব্যথার জায়গায় আবারও ব্যথা লাগাতে অদরা একটু শব্দ করে কুকিয়ে ওঠে। ছটফট করতে থাকে। আওয়াজ করবি না একদম, একদম ঝানে মেরে দিব তোকে। চুপচাপ রুমে চলে যা বলে মাহমুদা যেতে নেয়। তখনই মাহিমের রুম থেকে বেশি আসে একটা কথা, আমার রুমে যেন কোনো আওয়াজ না আসে। অদরা ঠোঁট টিপে কান্না আটকায়। মাহমুদা ওর হাত খুলে দিয়ে চলে যায়। অদরা দুই হাতে মুখ আটকে ধরে, যেন কোনো আওয়াজ না বের হয়। মাহিমের নিশ্চয় অসুবিধা হবে ওর আওয়াজে। মাহমুদা যেতে মিথি দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। সে এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়েছিল, মায়ের ভয়ে এগিয়ে আসতে পারেনি। মিথি কাঁদতে কাঁদতে অদরাকে দূরে ওঠাতে চায়। সিঁড়ি ছেড়ে দিয়েছে অদরা। অদরা আদো আদো গলায় বলে, আমি তোর ভাইকে খুব ভালোবাসি রে। মিথির কান্নার শব্দ বেড়ে যায়, ফুফাতে থাকে সে। জানে অদরা তার ভাইয়ের জন্য প্রাণটাও দিতে পারে। কিন্তু খুব কষ্ট অদরাকে রুমে নিয়ে আসে মিথি। খাটে তুলতে পারছে না। ওইদিকে মাহমুদা ডাকছে মিথিকে, এখনই না গেলে তাকেও মারবে। তার মা একটা রাক্ষস। খাট থেকে কম্বল নামিয়ে সেটা পেঁচিয়ে দেয় অদরার গায়ে। তারপর দরজা বন্ধ করে দিয়ে ছুটে চলে যায় মায়ের কাছে। মাহিম কফির মগে চুমুক দিচ্ছে আর কিছু একটা চিন্তা করছে। কপালে কুচকানো দেয়ালের দিকে দৃষ্টি। মহিম দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ হলো। বাইকে পর্যবেক্ষণ করছে সে। মন পড়তে চাইছে, কিন্তু কিছুই আজ করতে না পেরে শ্বাস টেনে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়ায় মাহিমেরটা। হাইটে দুই ভাই সমান সমান, 2 বছরের ছোট হলেও কেউ এটা বুঝবে না। মোহিতকে মাহিম খেয়াল করেনি। মোহিত শুকনো কাশি দিয়ে মাহিমের চেষ্টা করে। মাহিম তাকায় মোহিতের দিকে। মা অদরাকে কেন মারলো? মাহিম মগের শেষ চুমুক দিয়ে সেটা টেবিলে রেখে ব্যালকনিতে চলে যায়। মোহিত উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে। মাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে তুমি মারতে বলেছ। কেন? প্রবলেম কি তোমার? মাহিম শক্ত চোখে তাকায় মোহিতের দিকে। আমার কাছে কৈফিয়ত চাওয়ার সাহস হয় কি করে? এই কথায় খেপে ওঠে মোহিত। সে হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, তোমার সাহস হয় কি করে অদরার গায়ে হাত তোলার? বায়না হলে তোমার হাত আমি ভেঙে ঘুরিয়ে দিতাম। মাইন্ড ইট। কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস ভুলে যাস না। তুমি ভুলে যেও না অদরা আমার। বাকিটা শেষ করার আগে মাহিম বলে ওঠে, অদরা তোর বোন, শুধুমাত্র বোন। অন্য কিছু বলা তো দূরের কথা, ভাবলেও তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মোহিত হাসে। মাহিম অবাক হয় না। এটাই স্বভাব মোহিতের। রেস্ট নেব আমি। মোহিত 2 পায়ে এগিয়ে আসে। বাইয়ের চোখে চোখ রেখে বলে, এই ভুলটা দ্বিতীয়বার করো না। একটা মেয়ের জন্য বাইয়ের শত্রু হয়ে ওঠো না, পরিণাম খারাপ হবে। চলে যায় মোহিত।
মাহিম দেয়ালে ঘুষি দেয়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সব কিছুর জন্য দায়ী ওই অদরা। মাঝরাতে মনে হয় চারিদিকে কোনো সারা শব্দ নেই। মাঝে মধ্যে কুকুরের ডাকার ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। একটু আগে খট করে দরজা খোলার শব্দ কানে এসেছে। অদরা শব্দহীন পায়ে কেউ অদরার সামনে এসে বলে এসেছে। অদরা খুব ভালো করেই বুঝতে পারছে কেউ একজন তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিচ্ছে। অদরা ফিট চোখ খুলে লোকটা অদরার পাশে বসে ফার্স্ট এড বক্স থেকে কিছু খুঁজছে। অদরার শুষ্ক ঠোঁটের কোনা হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে লোকটার হাত ধরতে ইচ্ছে করছে। অদরা হাত বাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা অদরার ক্ষতি স্থানগুলোতে মলম লাগিয়ে দিতে থাকে। অদরা ব্যথায় আহ শব্দ করে ওঠে। তখন লোকটা আবার ফু দিয়ে থাকে ক্ষত স্থানে। এত যত্নশীল, মনের ক্ষত সারিয়ে দিবেন কিভাবে ডাক্তারবাবু? মনটা যে আমার আগাতে আগাতে বিষিয়ে যাচ্ছে। লোকটার হাত থেমে যায়। সে গম্ভীর চোখে তাকায় অদরার দিকে। এক পালি রোদ চোখে পড়তেই ঘুমটা হালকা হয়ে যায় অদরার। রোদটা একদম কড়াকড়িভাবে চোখে পড়েছে তার। চোখ বন্ধ করে রাখা দায় হয়ে গেছে। মাথা ভারী ভারী লাগছে। আরও ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু রোগ প্রচণ্ড ঝালাতন করছে। মাথার বালিশটা মুখের উপর দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করে অধরা, এবং ঘুমিয়েও পড়ে। গত রাতে কেউ একজন হাতে পায়ে মলম লাগিয়ে দিয়েছে, ঔষধ খাইয়ে দিয়েছে ব্যথার। কপালে চুমু খেয়েছে অধরার। এসব স্বপ্ন দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তখনই দরজায় টোকা পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। শান্তি থেকে একটু ঘুমাতেও পারবে না। পরপর আরও কয়েকবার টোকা পড়ে। অলস ভঙ্গিতে চোখ বন্ধ করেই উঠে বসে। কোমরের ব্যথাটা এখনও রয়ে গেছে। একটু নড়াচড়া করলেই সেটা বুঝতে পারছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে হাতিয়ে হাতিয়ে দরজা উঠতে যায়। দরজা বেড়ানোই ছিল। অদরা মেলে দেয়। মাহিম অদরাকে দেখে ভ্রু কুঁচকে ফেলে। ঘুম ভাঙেনি? দফ করে চোখ খুলে অদরা তাকায় মাহিমের দিকে। মনে পড়ে যায় সকালের রান্নাটা তাকেই করতে হয়। মাহিমকে টিফিন বেঁধে দিতে হয়। ভয়ে বুক টিপ টিপ করতে থাকে তার। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। রিনরিনিয়ে বলতে থাকে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। বলেই মাহিমকে পাশ কাটিয়ে যেতে নেয়। পারমিশন ছাড়া পা বাড়ানোর সাহস হয় কি করে? দাঁড়িয়ে যায় অদরা আর চোখে তাকায় এক পলক মাহিমের দিকে। মাহিম অদরার রুমে ঢুকে যায়। খাটের পাশে থাকা পড়ার টেবিলে কয়েক কাতারে বই সাজানো। প্রচুর বই পড়ুয়া অদরা। মাহিম টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্সটা তুলে নেয়। অদরার বুকটা প্রশান্তিতে ভরে যায়। তার মানে সত্যিই উনি এসেছিল। অদরা কোনো স্বপ্ন দেখেনি, ইমাজিন করেনি, এটা বাস্তবতা ছিল। কিন্তু অদরার এই প্রশান্তি বেশিক্ষণ টেকে না। মাহিম গম্ভীর গলায় বলে ওঠে, এটা এখানে কেন নিছিস কেন? আজকাল পারমিশন লাগছে না তোর? পা বড় হয়ে গেছে? রৌ কুচকে ফেলে অদরা। উনি আনেনি এটা? কাল উনি আসেনি এখানে? তাহলে কে এসেছিল? এত যত্ন করলো, ব্যথা সারিয়ে দিল। পৃথিবীতে সারপ্রাইজ দেওয়ার মতো কিছু আবিষ্কার করছিস না কি মনে মনে? চমকে ওঠে অদরা। মাথা নিচু করে শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, না না, এমন কিছু না। তাহলে কেমন কিছু? এমনি। সকালে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে হয় জানিস না তুই? সময় দিলেন কোথায়? মাহিম সেটা শুনতে পায় না, শুনতে চায়ও না। তার যেতে হবে, তারা আছে। অদরাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেন। টি শার্ট পরেছে বিদায় 2 হাতের কালসা দাগগুলো দেখা যাচ্ছে। আর একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। কোমরে যে ব্যথা সেটা ঢের বুঝতে পারছে। মাহিম ফোঁস করে শ্বাস টানে। মায়ের খাওয়ার মতো কাজ করিস কেন? সাবধানে থাকতে পারিস না? অন্যদের বাড়িতে থাকিস তুই, তাদের কথা মতো চলতে কি অসুবিধা? তাড়িয়ে দিলে যাবি কোথায়? অদরা চোখের কোণে পানি চলে আসে। প্রিয় মানুষটার থেকে অপমানিত কষ্ট হচ্ছে। আশ্রিত সে। লোকটা বারবার কথায় কথায় মনে করিয়ে দেয়, নাকি তোর মায়ের মতো তোরও কোনো বয়ফ্রেন্ড আছে, তার সাথে বাঁকতে চাচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসে অদরা। 2 কান গরম হয়ে যায়। মাকে সে ঘৃণা করে, তবুও মাকে নিয়ে কেউ কিছু বললে কলিজা পোড়ে তার। অদরার 2 গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। হাতের উল্টো পিঠে পানি মুছে ফেলেন। বাস্তবতা মেনে নিতে শিখে ওয়াদা কর, মায়ের মতো যেন কেউ না বলে, যাতে সবাই বলতে বাধ্য হয় গোবরে পদ্ম ফুল তুই। সবাইকে দেখিয়ে দিতে হবে তুই একজন বেস্ট মানুষ, আর আমার মায়ের থেকে দূরে থাকবি। অদরা বলার মতো কথা খুঁজে পায় না, চুপচাপ নাক টানতে থাকে। মাহিম দমকে বলে ওঠে, সামনে থেকে সর।
ইডিয়েটের মতো দাঁড়িয়ে থাকলে বেরোবো কি করে? অদরা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। মাহিম বেরিয়ে যায়। অদরা তাকিয়ে থাকে। এখনো বুকটা দুক দুক করছে। লোকটা সামনে আসলে স্বাভাবিক থাকতে পারে না সে। সারাক্ষণ খোঁচা মারা কথা আর অপমান। আমাকে ভালোবাসেন কবে আপনি? আমার সব অপমান কবে মুছে দিবেন? কবে এক টুকরো সুখ এনে দিবেন আমায়? অদরা হচ্ছে মাহিমের চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। অদরা যখন 10 বছর বয়স তখন অদরার মা তার প্রাক্তন প্রেমিকের সাথে চলে যায়। আর বাবা ঢাকায় চাকরি করে। সে অবশ্য এখনো বিয়ে করেনি। মাঝে মধ্যেই আসে অদরাকে দেখতে। মাসে মাসে টাকা পাঠায় অদরার জন্য। মাহমুদে অদরাকে দেখতে পারে না। ফান থেকে চুন খসলেই মারে, বকা দেয়, তবে খুব বেশি কাজ করায় না অদরাকে দিয়ে। অদরা ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে বের হয়। আজকে রেস্ট নিতে পারলে ভালো হতো, কিন্তু সামনে এক্সাম। একদিন মিস দিলেও অনেক কিছুই মিস হয়ে যায়। মোহিত ফোন দেখছে আর তাকে খাইয়ে দিচ্ছে মাহমুদা। এই ছেলেটাকে তিনি ভীষণ ভালোবাসে। 3 ছেলে মেয়ের মধ্যে এই ছেলেটা তার চোখের মণি। ছেলেকে যেমন ভালোবাসে তেমনি ছেলেকে দেখে ভয় পায়। মিথি খাচ্ছে। অদরা চুপচাপ গিয়ে মিথির পাশে বসে চোখের ইশারায় গুড মর্নিং বলে। পানি খাওয়ার জন্য ফোন থেকে চোখ তুলতে অদরার মিষ্টি মুখখানা দেখে পড়ে মোহিতের, আর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গুড মর্নিং অদরা। অদরা চমকে তাকায়। মাহমুদের শক্ত চোখে তাকায় অদরার দিকে। অদরা রিনডি নিয়ে মর্নিং বলে খেতে শুরু করে। হতাশ হয় মোহিত। এভাবে মাথা নিচু করে রাখার কোনো মানে হয়? চোখে চোখ রেখে মর্নিং বলতে হয়। জানে না কি মেয়েটা? আম্মু আর খাবো না। পানি খাইয়ে গ্লাস রেখে বলে মোহিত। মাহমুদা থালা দিয়ে বেসিনে চলে যায়। এমনিতেই তার লেট হয়ে গেছে। মোহিত তাকিয়ে আছে অদরার দিকে। মেয়েটাকে তার ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। মাহমুদে বেরিয়ে যায়। মোহিত উঠে অদরার পাশের চেয়ারে বসে। অদরা কাছুমাছু হয়ে যায়। ব্যথা করেছে? শরীর ঠিক আছে? জ্বর আসছিল? অদরার কপালে হাত দিতে যায় মোহিত। অদরা চোখ মুখ কুচকে খানিকটা পিছিয়ে যায়। বিরক্ত হয় মোহিত। মিহির ঠোঁট টিপে হাসছে। আরে ইয়ার, জ্বর চেক করতে যাচ্ছিলাম, তোমার গলা টিপতে না। অদরার তাড়াহুড়ো করে হাত ধুয়ে উঠে যায়। আমার খাওয়া শেষ বলে ব্যাগ নিয়ে ছুটে যায় দরজার দিকে। মিথি এবার শব্দ করে হেসে ওঠে। দাবাই, আমিও বেরোচ্ছি, চল ড্রপ করে দিয়ে আসি। লাগবে না। তোমায় একটা কথা বলি, অদরার সাথে এরকম করো না। তোমার সাথে ওকে মানাবে না। তাছাড়া জানোই তো ও বড় ভাইয়াকে। বাকিটা শুনে না মোহিত। সে ধমক দিয়ে বলে, ভার্সিটিতে যাচ্ছিস যা, এত কথা কিসে? মিথি মুখ বাঁকিয়ে চলে যায়। মোহিত বাঁকা হাসে। অদরা নামটা জোশ, আর তার থেকে বেশি জোশ মাহিম, আমার ভাইয়া। প্রিয় মানুষটির হাতের মুঠোয় অন্য একটা হাত দেখে থমকে যায় অদরা। পা দুটো থেমে যায় তার। চোখ দুটো টলমল করে ওঠে। উষ্ঠজোড়া কাঁপছে। তাদের হাসি মুখখানা বড্ড চোখে লাগছে। মেয়েটা শক্ত করে ধরে আছে মাহিমের হাত। খিলখিল করে হাসছে। মাহিমের ঠোঁটের কোনো হালকা হাসি চলে আসে। ভার্সিটিতে অদরা পায়ে হেঁটে যায়। বাড়ি থেকে 10 মিনিট লাগে। ভার্সিটির সামনে শিশু পার্ক। সেখানে শিশু কম দেখা যায়, কিন্তু কপত কপতির দেখা মিলে বেশি। সেই শিশু পার্কের সামনে মাহিম এবং তার সাথে একটা মেয়ে। চোখে টলমল করা ফানিটুকু 2 ঘ্যাল বেয়ে গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয় অদরা। মাথা নিচু করে ফেলে। যেতে হবে তাদের সামনে দিয়ে, তাই ওলাটা মাথায় তুলে নেয়। ব্যাগ বুকের মধ্যে নিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে থাকে, যাতে মাহিম তাকে দেখতে না পায়। মাহিমকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা অদরার হাত ধরে ফেলে মাহিম। চমকে ওঠে অদরা। মেয়েটিও ব্রু কুচকে তাকায়। মাহিম একটানে অদরাকে সামনে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। একা কেন? আর এত আগে কেন? ক্লাস রুম ঝাড়ু দেওয়ার দায়িত্ব পেয়েছিস? মেয়েটা হেসে ফেলে। লজ্জায় অদরা মাথা হাত নিচু করে ফেলে। লোকটা সারাক্ষণ তাকে লজ্জা দিতে থাকে। একটু কি ভালো করে কথা বলা যায় না? মেয়েটি হাসি থামিয়ে মাহিমের হাত জড়িয়ে ধরে বলে, কে? মাহিম অদরার নিচু মাথার দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, প্রেয়সী। আরেক দফা চমকে ওঠে অদরা। বড় বড় চোখে তাকায় মাহিমের দিকে। মাহিম বিরক্ত হয়ে নিজের উপর। মেয়েটি বলে, বুঝলাম না। ওর নাম অদরা। সেটাই বলেছি, না বোঝার কি আছে? আজীব। মেয়েটার চোখে মুখে প্রশ্ন। অদরার মনেও প্রশ্ন জেগেছে। তুমি তো প্রেয়সী বললা। দিশা ইদানিং কানে বেশি শুনছো তুমি। আর তুই?
চল তোকে ক্লাসে দিয়ে আসি। সবগুলো ক্লাসরুম একাই ঝাড়ু দিবি, এটাই তোর পানিশমেন্ট। বলে অদরার হাত ধরে টানতে টানতে চলে যায়। পেছনে রেখে যায় হতভম্ব তিশাকে, যে অঙ্ক মেলাতে ব্যস্ত। অদরার মনে এখন প্রশ্ন নয়, ভয় চেপেছে। এই যে মাহিম তার হাত ধরে হাঁটছে, এটা যদি মাহমুদা দেখে ফেলে তাহলে তো অদরাকে আর আস্ত রাখবে না। কুমুদ যেটুকু ভালো আছে সেটুকুও ভেঙে দিবে। শুকনো ডোকগুলো আশেপাশে দেখে নেয় অদরা। চারপাশের মানুষজন গিজগিজ করবে না? শিশু পার্কের পাশে দুই পাশে ফুলের দোকান। হাত ছাড়ুন ভাইয়া, কেউ দেখলে কি বলবে? মাহিম দাঁড়িয়ে যায়, শক্ত চোখে তাকে অদরার দিকে। হাত ছাড়ে না, বরং আর শক্ত করে ধরে। কথা শিখে গেছিস না? থাপ্পড়ে গাল লাল করে দিব। চুপচাপ হাঁটতে থাক। এরপর আর কিছু বলার থাকে না অদরার। আসলে আমরা সব সময় প্রিয় মানুষদের কাছে দুর্বল। চুপচাপ তাদের কথা মেনে নেওয়া, আত্মসম্মান বিসর্জন দেওয়া না, এটার মধ্যে ভালোবাসা মিশে থাকে। মাহিম হাত ধরে হাঁটাতে অদরার খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। আবার মনের মধ্যে ভয়ও কাজ করছে। ভার্সিটির মাঠ, বেশ কিছু ছেলে মেয়ে দেখা যাচ্ছে। এখনো গেট খোলা হয়। একটু বেশি আগে এসে পড়েছে অদরা। কি করবে? মোহিতের বিহেভিয়ার তার পছন্দ না। তার থেকে দূরে না আসা পর্যন্ত শান্তি নেই। ভেবেছিল কলেজের মাঠে এসে বসে থাকবে, তবু মোহিতের কিনিকনিক সহ্য করবে না। গম্ভীর মুখে এদিক সেদিক তাকাচ্ছে। সাদা শার্টের হাতা কোনোই অবধি গুছিয়ে রেখেছেন, যার ফলে ফর্সা হাতের কালের লোমগুলো দৃশ্যমান, কিন্তু সুন্দর লাগছে দেখতে। বড় বড় আঙ্গুলের ভাঁজে অদরা ছোট ছোট আঙ্গুলগুলো। মুহূর্তটা দারুণ। ক্ষণ ক্ষণ শরীরে কাঁটা দিয়ে উঠছে মানুষটা ছোঁয়াপে। অনুভূতির সাগরে ডুবে মরতে ইচ্ছে হচ্ছে। মাইম হাত গড়ি দেখছে আর এদিকে ওদিক তাকাচ্ছে। চোখে মুখে বিরক্তি ছাপ ফুটে উঠেছে। অদরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিন্ডি নিয়ে বলে ফেলে, হাসপাতালে যাবেন না? মাহিম শীতল চোখে তাকা অদরার দিকে। অদরা তাকিয়েছিল বিদায় দুজনে চোখাচুকি হয়ে যায়। অদরা চোখ নামিয়ে ফেলে। ভয়ঙ্কর লোকটা চোখ দুটো একদম হৃদয় পর্যন্ত ভূমিকম্প তুলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকে বাসায় গিয়ে মাকে বলবি তুই ওই বাড়িতে আর থাকছিস না। অদরার কপালে বাজ পড়ে যায়। কি বলছে লোকটা? ফের তাকায় মাহিমের ফানে। মাহিম তাকিয়ে ছেলে, তাহলে থাকবো কোথায়? আমি সব ঠিক করে ফেলেছি, তুই আর ওই বাড়িতে থাকছিস না। আর মোহিতকে দেখে কাফাকাফি করার কি আছে স্টুপিড? কড়া গলায় কথা বলতে পারিস না? নেক্সট টাইম কাঁপতে দেখলে পাপ ভেঙে ফেলবো তোর। অদরা কি বলবে বুঝতে পারছে না, গাল ফুলিয়ে ফেলে। কোথায় যাবে সে? একা একা থাকবে কি করে? বাবাকে কি বলবে? অদরাকে চুপ থাকতে দেখে মোহিত আবার বলে ওঠে, কি ওর ছোঁয়াছুঁই ভালো লাগে? এনজয় করিস? অদরা ফোঁস করে শ্বাস টেনে বলে, একা থাকবে কি করে আমি? দিনে না হয় ম্যানেজ করে নেব, কিন্তু রাতে? এটাই ভাবছিলাম, রাতে আমি থাকবো নি তোর সাথে। অদরা আর কিচ্ছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর কি বলার আছে? লোকটা খেপেছে আজকে, সোজা কথা বলবেই না। মাহিমের ফোন বেজে ওঠে। সে অদরার হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে এক পলক তাকিয়ে, আসছি আমি বলে রাখিস। মাহিম অদরার মাথার ঘুমটা আরেকটু টেনে দিয়ে ফোন রিসিভ করতে করতে চলে যায়। অদরা তাকিয়ে থাকে। লোকটা মনে মনে কি প্ল্যানিং করেছে? মোহিত আর মিথি পাশাপাশি হাঁটছে। মোহিতের বাইকের তেল শেষ। মিথি বেশ বিরক্ত। পায়ে হেঁটে কলেজে সে খুব কমে যায়, তার হাঁটতেই ভালো লাগে না। মোহিত শান্তভাবে হাঁটতেই পারে না। এই গাছের পাতা ছিঁড়ছে, ওই গাছের ফল ছিঁড়ছে, গাড়িতে এসে ছুঁয়ে দিচ্ছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। মিথি দীর্ঘশ্বাস ফেলে তার ধাবায় একটা ভাদর, এটা সে মানে। আচ্ছা বনু, একটা কথা বলতো, ভাইয়া কেন অদরাকে মারতে বললো? ভাইয়া কেন মারতে বলবে? আম্মুর গ্লাস ভেঙেছে তাই মেরেছে আম্মু, এসব ভাইয়া জানিও না। আর মোহিত দাঁড়িয়ে যায়। তার মানে যে তাকে বললো অদরা মাহিমের রুমে ঢুকেছিল, মাহিমকে টাচ করতে চাচ্ছিল, সেই জন্য মারতে বলেছে। তার মা তাকে মিথ্যে বলল। মিথি, এটা সত্যি? দাদা, আমি কখনোই মিথ্যে বলিনি, এটা তুমিও জানো। চল, শক্ত করে ফেলে মোহিত, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আমার সাথে চল, আম্মুর কাছে যাব। মিথির হাত ধরে বলে মোহিত। মিথি অবাক হয়ে তাকায়। কিন্তু কেন? আমি কি মিথ্যে বলার শাস্তি তাকে পেতেই হবে? মিথি শুকনো ডোক গিলে। এখন একমাত্র মাহিমই পারবে তার মাকে বাঁচাতে। তার দাবায় একটা সাইকো, এবার রেগে গেলে সেই রাগ সহজে পড়ে না। মাহমুদা ক্লাস নিচ্ছিল।
ভরা ক্লাসরুমে হুড়মুড়িয়ে ঢুকে যায় মুহিত। মায়ের হাত থেকে ইতিহাস বইটা কেড়ে নেয়, সেটা ছুঁড়ে মারে বাইরে। বই একদম কলেজের মাঠে এসে পড়ে। মাহমুদ আতঙ্কে ওঠে। ক্লাস ভর্তি ছেলে মেয়ে দাঁড়িয়ে যায়, সবাই ভয় পেয়ে গেছে। মুহিতকে চেনে সবাই। বলা বাহুল্য অনেক মেয়েদের ক্রাশ। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, জিম করা বডি, সারাক্ষণ হাতা কাটা টি শার্ট পরে বা শার্টের বোতাম খোলা থাকাতে দুই হাতের পেশি ফুলে থাকে, যা মেয়েদের আকর্ষণ করে। লম্বা সিল্কি চুল, রাগে রীতিমতো কাঁপছে সে, সোয়াল শক্ত, কপাল থেকে ঘাম ঝরছে। মাহমুদের স্বপ্ন ডিগ গিলে বলে, মুহিত সিনক্রেট করছো কেন? এটা আমার কাজের জায়গা। মুহিত মাহমুদের সামনে ডাস্টার তুলে নেয়, তা বোর্ডে ছুঁড়ে মারে। বিকট শব্দ হয়। মাহমুদা ভয়ে কাঁপছে, বাকিরাও তাই। লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। অন্য ক্লাসের স্টুডেন্টরা টিচারটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এদের কার্যকলাপ দেখছে। মুহিত চিৎকার করে বলে ওটা, আমাকে মিথ্যে কেন বললে? সাহস হলো কি করে অদরাকে মারার? মাহমুদের শাড়ির আঁচল টেনে থেমে থেমে বলতে যায় আমার কথা। মুহিত মাহমুদাকে বলতে না দিয়ে তার দিকে তেড়ে যেতেই মাহিম মুহিতের হাত ধরে ফেলে। মিথি মাহিমকে কল করেছিল এবং ঝড়ের গতিতে সে চলে এসেছে। মিথি দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে, কাঁদতে কাঁদতে তার হিঁচকি উঠে গেছে। মাহমুদের দেবার শব্দ করে কেঁদে ফেলে। মাহিমকে দেখে সে সাহস পেয়েছে। এতগুলি স্টুডেন্টের সামনে অপমান। মুহিত তাকায় মাহিমের দিকে, চোখ দিয়ে আগুন জ্বলছে তার। স্টুডেন্টরা মাহিম কেউ চেনে। নিঃসন্দেহে মাহিমের থেকে মুহিত অনেক বেশি সুন্দর। দুই ভাই কোথাও গেলে সবার নজর মুহিতের দিকেই থাকবে। মাহিম কেমন আনস্মার্ট লাগে, গম্ভীর সে। ব্রো ছেড়ে দাও আমায়, উনি মিথ্যে বলেছে। বলে কিনা অদরা তোমাকে টাচ। বাকিটা বলার আগে মাহিম শক্ত গলায় বলে, এটা ক্লাসরুম, মাম্মা ক্লাস নিচ্ছে, বাসায় চল। মুহিত এবার তাকায় সবার দিকে। ইসরে, এখানে সিনক্রেট করে ফেললো। মাহিম মুহিতের হাত ছেড়ে মাহিমের কাছে যায়, মায়ের দুই গেলা হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ডোন্ট ক্রাই মাম্মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। মাহমুদের ছেলেকে জড়িয়ে ধরে মাহিম মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। মিথি বইটা কুড়িয়ে এনে মায়ের হাতে দেয়, ডাস্টার খুঁজে রাখে টেবিলে। মাহিম মায়ের গলা জড়িয়ে স্টুডেন্টদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, সরি গাইস, আমার ভাইয়ের মাথায় প্রবলেম, সরি ফর দ্যাট। আজকে মাম্মা ক্লাস নিতে পারবে না, ভালো থেকো তো সবাই। বলে সে মাহমুদার হাত ধরে ক্লাসরুম থেকে বের হয়। দরজার সামনে দাঁড়ানো প্রিন্সিপাল স্যারকে বলে মাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মুহিত চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে ওদের পেছনে যায়। অদূরার কানে পৌঁছে গেছে কথাটা। সে ভয়ে কাঁপছে, আজকেও তাকে মায়ের খেতে হবে। জীবনটা এমন কেন, এত অশান্তিতে বাঁচা যায়? সে ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। তখনই মুহিত আর মাহিমের কথা শুনে ফেলে। মাহমুদা চেয়ারে বসে আছে, কপালে হাত দিয়ে। মিথি মায়ের পাশে দাঁড়িয়ে আছে। অদরা নিজের রুম থেকে ডেকে নিয়ে দেখছে। বের হওয়ার সাহস নেই তার। মুহিতের প্রতি বিরক্ত সে। কেন এমন করলো? শান্তিতে থাকতে দিবে না নাকি? মাহিম মাহমুদার সামনে এসে দাঁড়ায় এবং বলে, অদরাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, আমি অদরাকে দাদু বাড়িতে রেখে আসবো। মাহমুদা তাকায় ছেলের দিকে। বেশ কয়েক বছর হলে সে শ্বশুর বাড়ি ছেড়েছে। ছেলে মেয়েদেরও ওই বাড়িতে যেতে দেয় না। অদরার মা চলে যাওয়ার পর দাদি মমতা অদরাকে দেখতে পারতো না, তাই আরিফ মেয়েকে মাহমুদার কাছে নিয়ে একটু ভালো থাকতে পারে। মুহিত এগিয়ে এসে বলে, এখানেই থাকবে সে। মাহিম চোখ মুখ শক্ত করে বলে, থাকবে না এখানে, রোজ রোজ ঝামেলা আমি মেনে নিব না, শান্তি চাই আমার। ওই বাড়ি থেকে অদরা ভার্সিটিতে আসবে কি করে? আমি কোলে করে আনবো। মোহিত ব্রু কুচকে তাকায়। অদরার হিচকি উঠে যায়। মাহমুদা শক্ত চোখে তাকায়। আসলে মাহিম এটা বলতে চায়নি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। মাহমুদা বলে, হ্যাঁ, ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে আয়, আমি আর সহ্য করতে পারছি না। মাহিম বাঁকা হাসে। মুহিত কটমট করে মায়ের দিকে এগিয়ে যায়। কেন সহ্য করতে পারবে না? মাথায় বসে আছে ও তোমার? মাহিম আর এদিকে নজর দেয় না। সে চলে যায় অদরার রুমে। অদরা খাটের উপর বসে আছে। মাহিম ঢুকে অদরার পাশে বসে বলে, জলদি লাগেজগুলো গুছিয়ে নে। অদরা মাথায় মাহিমের দিকে। মাহিম কেন তাকে দূরে সরিয়ে দিচ্ছে? অদরা যে তাকে না দেখে থাকতে পারে না, এত বড় শাস্তি কেন দিচ্ছে? অদরার চোখে পানি চলে আসে। আমায় কাছাকাছি রাখা যেত না ডাক্তার সাহেব? মাহিম তাকায় অদরার দিকে। অদরার কোমরে হাত রেখে তাকে একটানে কাছাকাছি নিয়ে আসে। অদরার চোখ বড় বড় করে তাকায় মাহিমের দিকে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে তার। নিঃশ্বাস আটকে আসছে। লোকটার শার্টের করা পারফিউমের ঘ্রাণ নাকে লাগছে। তার নিঃশ্বাস অদরার চোখে মুখে পড়ছে।
এত কাছাকাছি। অদরা জোরে জোরে মাথা নাড়ায়, 2 হাতে মাহিমকে দূরে ঠেলে। মাহিম অদরার মুখে ফু দিয়ে ছেড়ে দেয়। অদরা বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। এটা কি ছিল? কেমন অনুভূতি? কি নাম এই অনুভূতির? রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুই আমার কথা শোন। অদরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকায় মাহিমের দিকে। তখনই মোহিত চলে আসে, দুজনের মাঝখানে দপ করে বসে পড়ে। মাহিম বিরক্ত হয়। অদরা উঠে যায়, আলমারির উপর থেকে লাগেজ নামাতে থাকে। মোহিত অদরার দিকে তাকিয়ে বলে, থেকে যাও না অদরা, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? অদরা চোখ মুখ কুঁচকে ফেলে। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, এমনভাবে বলছিস যেন সারাক্ষণ অদরা তোর সাথে চিপকে থাকে। ডাক্তারের কাজ, পেশেন্ট দেখা, এখানে কি তোমার ভাইয়া? বুড়ো হয়ে গেছো, চুল সাদা হয়ে গেছে তোমার, বিয়ে শাদী করো, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। মাহিম দাঁড়িয়ে যায়। বাই হলে কি হবে? এই ছেলেটা সে দেখতে পারে না, ভালোই লাগে না। যাচ্ছ ভাইয়া? ঠিক আছে যাও, আমি অদরার সাথে রিল্যাক্সে একটু কথা বলি। মাহিম মোহিতের কলার টেনে দাঁড় করায়, তারপর টানতে টানতে নিয়ে যায়। মোহিত এটা ওটা বলতে থাকে, কিন্তু মাহিম শোনে না। অদরা দীর্ঘশ্বাস ফেলে। মোহিত ভাইয়া কেন বুঝতে পারে না আমি মাহিম ভাইয়াকে ভালোবাসি? কেন এমন করে? আমার ভালো লাগে না। অদরা লাগেজ টেনে বিছানায় নামাতেই দেখতে পায় একটা চিরকুট, হলুদ লাগেছে, কপালে ভাঁজ পড়ে। অদরা চিরকুটটা হাতে নেয়, ভাঁজ খুলতেই চোখে জল জল করে ওঠে কিছু লাইন। ভাইয়া তোমার সাথে মজা রটাচ্ছে, সে অলরেডি ম্যারিড, তোমার ইমোশন নিয়ে খেলছে সে। ভালোবাসা বুঝতে শেখো প্রেয়সী, কেউ একজন তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার জন্য হাজারটা মেয়েকে ইগনোর করছে, তার দিকে তাকাও একটু, হয়ে যাও না পাগলটার প্রেয়সী। চিরকুটটা পড়ে অদরা দপ করে বসে পড়ে। অদরা হিসাব মেলাতে ব্যস্ত। এই হাতের লেখা মোহিতের না, এত সুন্দর করে মোহিত লিখতেই পারে না, সব থেকে বাজে লেখা তার। আর তার থেকেও বড় কথা, মোহিত বাংলা লিখতে পারে না ভালো করে, হাজারটা বানান ভুল হয় তার। তার প্রমাণ অদরা নিজে। একবার অদরার নাম লিখতে গিয়েছিল, নামটাও ঠিকভাবে লিখতে পারেনি। তাহলে এত বড় চিঠি কি করে লিখবে? এটা মোহিত লিখেনি, তাহলে আসলো কোথা থেকে? আগে থেকেই কি ছিল এখানে নাকি? অদরা ভাবতে পারছে না কি হচ্ছে এসব। মাহিম কিছুতেই বিবাহিত হতে পারে না। একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে? এটা হতেই পারে না। অদরাকে বোকা বানাতে চাচ্ছে কেউ, কিন্তু অদরা বোকা না, সেই চিঠির রহস্য বের করেই ছাড়বে। চোখের পানি মুছে অদরা জামা কাপড় গুছাতে মন দেয়। মিথি আসো অদরার রুমে, এক পাশে দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্ক অত ভালো না, দুজন আড্ডা দিতে পারে না, একসাথে কলেজেও যেতে পারে না। মাহমুদার কড়া অর্ডার, অদরার সাথে মেশা যাবে না, মিশলে মাইর দিবে। তাই আর মিথি এগিয়ে আসে না, তবে লুকিয়ে চুকিয়ে কথা বলে একটু আটটু। অদরার মিথির দিকে সোর্ট করতেই মুচকি হাসে। ভালো থেকো, মায়ের কথা শুনেছিল কেমন? মিথি করুণ সুরে বলে, বাবাকে দেখতে ইচ্ছে করে খুব, তোমার সাথে যদি যেতে পারতাম। ঠিক আছে, মন খারাপ করো না। মিথি মাথা নাড়ায়। অদরা লাগেজ টেনে মিথির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রথমে নজর পড়ে মোহিতের দিকে, সেখানে হেডফোন গুঁজে গান শুনছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে। মোহিত ফোন দেখছে বসে বসে। মাহমুদা আশেপাশে নেই, হয়তো রুমে চলে গেছে। অদরা মাহিমের পাশে গিয়ে দাঁড়ায়। মাহিম গাড় উঁচু করে অদরার দিকে তাকায়। রেডি? মাহিম ফোন বন্ধ করে উঠে দাঁড়ায়, পকেটে ফোন ঢুকিয়ে হাঁটতে থাকে। অদরা মোহিতের দিকে আরেক ফলক তাকায়, সে এখনো নাচের তালে আছে। অদরা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। মোহিত পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, কল করবো আমি, মাঝে মধ্যে দেখেও আসবো গিয়ে, বুঝছো অদরা? চৌখাট পেরিয়েছে মোহিত। সে দাঁড়িয়ে যায়, অদরাও দাঁড়িয়ে যায়, কিন্তু পেছন ঘুরে তাকায় না। মাহিম পেছন ঘুরে তাকায়। অদরা বড় বড় ফা ফেলে মাহিম অব্দি চলে যায়। মাহিম দাঁতে দাঁত চেপে বলে, নতুন সিম দিব তোকে, এই সিম যেন অন্যা দেখি। অদরা মাথা নাড়ায়। মাহিম অদরার হাত ধরে হাঁটতে থাকে। রাস্তায় আগে থেকেই রিক্সা দাঁড়িয়েছিল। প্রথমে লাগেজ তোলে মাহিম, তারপর নিজে বসে, তারপর অদরার হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। পড়ন্ত বিকাল, ফুরফুরে হাওয়া বইছে, বর্ষার মৌসুম। রিক্সা শহর পেরিয়ে ঢাকা ঢুকছে। দুই ধার পানিতে টলমল করছে, রাস্তা সুই সুই পানি, মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে অদরাদের রিক্সা। অদরা চারিপাশে সৌন্দর্য উপভোগ না করে মাহিমকে দেখছে। লোকটাকে এত ভালো লাগে কেন তার? এই যে ইচ্ছে করছে লোকটার হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহসী কুলাচ্ছে না। এমনটা করলে ধমক দিবে নিশ্চিত। আবার সেই চিরকুটের লেখাগুলোও চোখের সামনে ভাসছে।
মাহিমের থেকে জেনে মনটাকে শান্ত করবে কি? অবশ্যই জিজ্ঞেস করা উচিত। এত বড় সাহস তার? অদরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি একটা চিরকুট পেয়েছি, তাতে লিখেছিল আপনি নাকি ম্যারিড। মাহিম তাকায় না অদরার দিকে। নিজের পুরুষালী হাত দ্বারা অদরার ছোট্ট হাত জোড়া মুঠো করে ধরে। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয়, তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। অদরা চমকে ওঠে। সে কি ঠিক শুনল? মাহিমের দিকে আরও একটু চেপে বসে, কানটা এগিয়ে দেয় মাহিমের দিকে। আবারও শুনতে চায় সে এই কথাগুলো। মনের মধ্যে উত্তেজনা চলছে তার। ফাফড় লাগছে, গলাটা শুকিয়ে আসছে, শরীর ঘেমে গেছে, অনুভূতির জোয়ারে ভাসছে সে। মাহিম ব্রু কুঁচকে তাকায় অদরার দিকে, কারণ তার ঠোঁট ছুঁই ছুঁই হয়ে গেছে তার কানে। মাহিম অন্য হাতে দিয়ে অদরার কান টেনে ধরে। ব্যাস, অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে ভাসতে থাকে অদরা। কি? অদরা ব্যথিত সুরে বলে, কিছু না, ছাড়ুন। মাহিম ছেড়ে দেয়। অদরা খানিকটা সরে বসে, মাহিমের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তবে অদরা এটা কনফার্ম হয়ে গেছে মাহিম তার প্রতি দুর্বল। এই ভেবে ঠোঁট জোরে প্রশস্ত হাসি ফুটে ওঠে তার। মাহিম ভাইয়া, আমরা রিলেশনশিপে যাই আজকে? আপনি আমায় ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। মাহিম কথাটা বলে না, সে প্রকৃতি দেখতে ব্যস্ত। অদরার কথার জবাব দেওয়ার থেকে প্রকৃতি দেখা বেশি জরুরি যেন। অদরা বিরক্ত হয়। লোকটা পাষাণ, সাথে গম্ভীর, একটু বেশিই গম্ভীর। এত গম্ভীর হয়ে থাকার কি আছে বোঝে না অদরা। দ্বিতীয়বার অদরা নিজ থেকে কথা বলে না। তার আত্মসম্মান ফকর। সেও প্রকৃতি দেখতে থাকে। বেশ খানিকক্ষণ পর মাহিম বলে ওঠে, অদরা, ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না? কয়েকটা মাস একটু কষ্ট কর, তারপর সবটা ঠিক করে দেব। এবার অদরা কথা বলে না। কেন বলবে? একটু আগে অদরা কথা বলেছিল, উনি তো জবাব দিল না, এখন অদরাও দেবে না। হয়ে গেল কাটাকাটি। আহমেদ শরীফ বাবা মায়ের বড় ছেলে। ক্লাস 7 পর্যন্ত টেনে পড়ালেখা করেছে। এলাকার বাজারে কাপড়ের দোকান করে। 3 ভাই আর 1 বোন তারা। তার বয়স এখন 14 বছর। তখন তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে এক পা হারায়। সংসারে হাল ধরতে হয় শরীফকে। ছোট দুটো বোনের পড়ালেখা, বাবার চিকিৎসা, সবকিছুর দায়িত্ব তার। ছোট বয়সের সংসারের হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় শরীফ। বাবার প্রচুর জমি জমা ছিল, কিন্তু সে চাষাবাদ করতে জানতো না। শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকায় বাজারে 2টো কাপড়ের দোকান দেয়, আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে দেয়। এভাবে সংসার চলতে থাকে তাদের। ছোট ভাই দুটোকে বিয়ে ফাঁস করিয়েছে। বোনটাকে ইন্টার পাস করার পরে নিজের চাচাতো ভাইয়ের সাথেই বিয়ে দিয়েছে। অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি। তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে নিয়ে এসেছে পরীক্ষার্থী মাহমুদাকে। বাবা মা দুজনেই বলেছিল বউকে আর পড়ানোর দরকার নেই। শরীফ শুনে না। বড় ছেলে মাহিম দুনিয়াতে আসার পরে বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয়। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে। এলাকায় শরীফের ভালো একটা নাম ডাক তৈরি হয়ে যায়। ছোট ভাই আরিফ তার পছন্দ মতো বিয়ে করে। রাকিব বিদেশে চলে যায়। তখন মাহিমের বয়স 4 বছর আর মুহিতের 2 বছর। আরিফের বউ রোজিনা ভীষণ আদর করত তার 2 ছেলেকে। আরিফ ঢাকায় নামকরা একটা কোম্পানিতে চাকরি পায়, বেতনও অনেক। ততদিনে মাহমুদা অনার্স পাস করেছে। 2 বছর ঘুরতে রোজিনা খুব সুখবর দেয় সবাইকে। সে মা হতে চলেছে। বাড়িটা খুশিতে ভরে ওঠে। বছর ঘুরতে কোল জুড়ে আসে অদরা। বাড়ির সবার চোখের মনে সে। অদরা দুনিয়াতে আসার কয়েকদিন পরে মাহমুদা 3য়বার প্রেগনেন্ট হয়। অদরা 9 মাস বয়সে জন্ম হয় মিথির। রাকিব বাড়িতে ফিরে। তাকেও বিয়ে করানো হয়। এই সুখের সংসারে আগুন লাগে তখন, যখন মাহমুদা কলেজে চাকরি পায়। রোজিনাও কেমন বদলে যেতে থাকে। পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে। সবাই বুঝতে পারত, কিন্তু কেউ বলতো না। এই না বলাটাই কাল হয়ে দাঁড়ায়। আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে। স্ত্রী সন্তান থাকতেও শরীফ একা, নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। আরিফ ঢাকা শহরে একা একা ধুমড়ে মরছে। বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজের বাড়িতে এনে রেখেছে শরীফ। ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না। তার বয়স অল্প। তার কাপড়ের ব্যবসায় আজকে শুধু তার এলাকা না, আরও 10টা এলাকায় তার সুনাম ছড়িয়েছে। 2 ভাই মিলে ব্যবসায়টাকে বড় করে তোলে। বাড়ির সামনে রিক্সা থামে। অটোতে আসলে আরও আগে আসা যেত, কিন্তু মাহিম ইচ্ছে করেই রিক্সা নিয়ে এসেছে অদরার সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। অদরা নিজের বাড়িটার দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে। মাহিম ভাড়া মিটিয়ে লাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায়। অদরা উকি দেয় পাশের বাড়িতে। সেখানে তার মা থাকে। শুনেছে এখন
রাস্তা পরিষ্কার করার কাজ করে সে। যে ছেলেটার হাত ধরে পালিয়েছিল সেই ছেলেটার বাড়ির অবস্থা খুব খারাপ, রিক্সা চালায় সে। অদরা উকি দিতেই দেখতে পায় রোজিনা কাপড় ধুচ্ছে। বুকটা কেঁপে ওঠে তার, কেমন শুকিয়ে গেছে রোদে পোড়া শরীর তার, বয়সে চাপও পড়েছে চেহারায়। আর ওই লোকটা উঠোনে বসে ঘামলাই করে ভাত খাচ্ছে। অদরার চোখ ভিজে ওঠে। এই জন্যে সে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে। সে মারধর করলেও এইরকম যন্ত্রণা পোয়াতে হতো না। মানসিক শান্তি ছিল সে। মাহিম গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, পেছন ঘুরে তাকা অদরার দিকে। অদরাকে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, ওই দিকে কি? অদরা দৃষ্টি ফিরিয়ে নেয়, এক দৌড়ে মাহিমের কাছে চলে যায়। একটু হাসার চেষ্টা করে পা মেলাতে থাকে মাহিমের সাথে। যে জিনিসটা আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই জিনিসটা ঘৃণা করা, তার সাথে সম্পর্ক শেষ। তুই কেন উকি দিয়ে তাকে দেখবি? কে সে? ভেবে নে তোর মা মারা গেছে, নেক্সট টাইম যেন এমন না দেখি। অদরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বেশ বড় বাড়ি বানিয়েছে শরীফ, 2 তলা সাদা রং করা বাড়িটা। এই এলাকায় একটা মাত্র বিল্ডিং করা বাড়ি। বাড়ির চারপাশে উঁচু দেয়াল, বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা তৈরি। চারপাশে বিভিন্ন ফুলের বাগান। এই বাড়িটা তৈরি হয়েছে আরও 4 বছর আগে। মাহমুদের ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার পরেই গড়েছে বাড়িটা। প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি, কিন্তু আফসোস তাকে দেখাতে পারলো না। মেন দরজার সামনে দাঁড়িয়েছিল শরীফ। আজকে তার ছেলে আসবে অদরাকে নিয়ে, এটা তিনি জানতেন। মূলত প্ল্যানিংটা তারই। 2 বাবা ছেলে মিলে বিশাল বড় শখ এঁকেছে। অদরা চাচাকে দেখে মুচকি হাসে, এক দৌড়ে গিয়ে চাচার সামনে দাঁড়ায়। শরীফ মুচকি হাসে মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন আছে আমার বড় মা? ভালো চাচ্ছ তুমি? আমিও ভালো। অদরা ফাঁস কাটিয়ে ভেতরে ঢোকে। তার দাদি দাঁড়িয়ে আছে। দাদি তাকে দেখতে পারে না। মা চলে যাওয়ার পর থেকে সে অদরাকে তাচ্ছিল্য করে। পুপি রান্না করেছিল। সে খুন্তি হাতে বেরিয়ে আসে। অদরা হেসে পুপিকে জড়িয়ে ধরে। মাহিম অদরাকে দিয়েই চলে যেতে চাইছিল, কিন্তু শরীফ আটকে দেয়। আজকের দিনটা এই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে। বাবার আবদার ফেলতে পারে না মাহিম, থেকে যায়। শিলার 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা মুহিতের সমবয়সী আর মেয়ে দুটো টুইন, সবে 7 বছর, তিন্নি আর তুষি। মূলত এরাই বাড়িটাকে মাতিয়ে রাখে। শিলার বর শরীফের সাথে দোকানে সাহায্য করে। দাদিমা মাহিমকে ইচ্ছে করে আদর করে, এতে অদরার মন খারাপ হয়। তাকে কেন আদর করে না? মনি অদরার মাথায় হাত রাখে। কিরে, মন খারাপ কেন? অদরা ছোট মার দিকে তাকিয়ে মুচকি হাসে। মানুষটার বেবি হয় না। বিয়ের এত বছর পরেও সে নিঃসন্তান। একটা বাচ্চা দত্তক আনবে ভাবছে। এখন খিদে পেয়েছে। মনি এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয়। আপাতত এদিকে কারণ মন নেই। সে ফিস করে অদরাকে জিজ্ঞেস করে, তোকে নাকি বড় ভাবে মারধর করতো? অদরা মাথা নিচু করে ফেলে। বড় মাকে সে ভালোবাসে, তার নামে বদনাম করতে পারবে না। সে হাসার চেষ্টা করে বলে, ভুল করলে দমক দিত, যেমনটা মিথিকে দেয়। মনি বুঝে যায় অদরা ভুলবে না। তিনি এমনটাই আশা করেছিল। অদরার মতো একটা মেয়ে কখনো কারো গিবত খাইতে পারে না। চল খেতে দিচ্ছে। অদরার হাত ধরে নিয়ে যায় মনি। মাহিম ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে। আজকে বাবার সাথে বসে খাবে। মাহিমের দাদা মোতালেবও এসেছে লাথি বট দিয়ে। সবাই মিলে বসেছে খেতে। মাহিমের পাশে অদরা, তার মুখোমুখি শরীফ, শরীফের পাশে আসিফ, শিলার ছেলে, আর মোতালিব বসেছে মাহিমের আরেক পাশে। গিন্নি আমার সাথে দেখা করতে গেল না যে? বুড়ো দাদুকে ভালো লাগছে না, অভিমানের সুরে বলে মোতালেব। অদরা মিষ্টি হেসে বলে, ভেবেছিলাম খাওয়া দাওয়া সেরে যাব, অনেকক্ষণ আড্ডা দিব। শরীফ আফসোসের সুরে বলে, এখন যদি মুহিত থাক। তার পুরো কথা শেষ হওয়ার আগেই মুহিত এক দৌড়ে এসে অদরার আরেক পাশে বসে পড়ে। চমকে ওঠে সবাই। মনির হাত থেকে তরকারির বাটি পড়ে যায়। মাহিম চোল শক্ত করে ফেলে। মুহিত হাঁপাতে হাঁপাতে বলে, পাপা চলে এসেছি। আই নো দ্যাট তুমি মিস করছিলে আমায়। দাদুও মিস করছিল। ছোট মাম্মা, ফুপি, দাদিমা, আসিফার আর অদরাও মিস করছিল আমায়। শরীফ হেসে ফেলে। মোতালেবও হাসে। মুনিম ব্রু কুচকে তাকিয়ে থাকে। ছেলেটা বড় হয়েছে, কিন্তু ভাদরামি কমেনি। অদরা মাহিমের দিকে অসহায় চোখে তাকায়। মুহিত বলল, অদরা আমি এখানে, ভাইয়াকে আমি ভেবেছিলে তাই না? অদরা শুকনো ডোক গিলে মাথা নিচু করে ফেলে। মাহিম উঠে দাঁড়ায়। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।